লিওনেল মেসির সব রেকর্ড তাড়া করে বেড়াচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে অন্তত মেসির কোনো রেকর্ডকে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না। প্রতি মুহূর্তে তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছেন, তোমার গোল সংখ্যা ছুঁয়ে ফেলবো, তোমার এক আসরের গোল সংখ্যা টপকায় যাব, নানা রকম ব্যাপার স্যাপার। পেনাল্টির রেকর্ডটাও মনে হয় ভেঙে দিতে চান, যে তুমি যতগুলো পেনাল্টি মিস করছো আমিও তাই করে দিব। পেনাল্টি কালকে প্রথম পেনাল্টি বিশ্বকাপে মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। আমি চাই যে এই রেকর্ডটায় কিলিয়ান এমবাপ্পে হাত না দিক, তাতে তার আরো বেশ কয়েকটা মিস করতে হবে, বোধহয় আরো 3টা মিস করতে হবে। আই হোপ যে এমবাপ্পে এইটা রেকর্ড হিসাবে দেখবেন না। ওকে, পেনাল্টি মিসটাই আমরা দেখলাম। ওই মিসটার আগ মুহূর্তে, আগের 15-20 সেকেন্ডের খেলাটা দেখছেন? 15-20 সেকেন্ডে কি হলো? একটা বল ভুল পাস থেকে পেল ওলিসে, ওই মরক্কো থার্ডে, মরক্কোর একদম বক্সের সামনে। তারপরের দৃশ্যটা আপনি দেখেন, জাস্ট একটু ওই সময়টায় দেখেন যে ফ্রেমে কি দেখাচ্ছে। মাঝখান থেকে ওলিসে একদম মাঝ বরাবর বলটা নিয়ে বুলেটের মতো ছুটতেছে। দুই পাশ থেকে এমবাপ্পে তার নিয়মিত পাশে চলে গেল, বাম পাশে দেমবেলে ডান পাশে চলে গেল, দুই পাশ থেকে উসমান দেমবেলে আর কিলিয়ান এমবাপ্পে চলে আসতেছে। মনে হচ্ছে 3টা বুলেট ট্রেন বা 3টা সিংহ যেভাবে বলেন সমান গতিতে ছুটে আসতেছে। ভাই, এই দৃশ্য দেখলে আই থিঙ্ক ছোটখাটো হৃদয়ের গোলকিপার হলে ওই জায়গায় মরে যাবে, যে ভাই এই 3টা কি দৌড়ায় আসতেছে। এর যে কোনো এক সাইডে, ওলিসের যে কোনো এক সাইডে গোল, বল পাস দিলেই তো গোল, বাট নিজে শুট নিলেও গোল। এই 3টা ভয়াবহ দানব, মনস্টার, এই মুহূর্তে 3টা মনস্টার। এরা আসলে ফ্রান্সের ফুটবলের প্রতীক। যে ফ্রান্স কেন এই পৃথিবীতে ডমিনেট করতেছে এইভাবে, তার সংক্ষিপ্ত একটা রূপ হচ্ছে এই 3জন। বলা যায় এই পৃথিবীর ফুটবলের এই মুহূর্তে আক্রমণ ভাগের প্রতীক। হ্যাঁ, হালান্ড আছেন, হ্যারি কেইন আছেন, লিওনেল মেসি অতি অবশ্যই আছেন। সে তো যতদিন ফুটবল না ছাড়বে ততদিন ওই মঞ্চও ছাড়বে না, লড়াই ছাড়বে না। কিন্তু এই মুহূর্তে ফুটবলে এনার্জি, পেস, স্কিল, শুটিং সব কিছু মিলে আপনি যদি বলেন ফরওয়ার্ডের প্রতীক হয়ে দাঁড়াইছে এই 3জন। এই 3জন যদি ফ্রান্স বিশ্বকাপ জেতে, যেটা খুবই স্বাভাবিক, না জিতলে সেটা অ্যাক্সিডেন্ট হবে। ফ্রান্স যে পর্বে বাদ পড়বে, যে পর্বে, এখন তার আর ম্যাচই আছে 2টা, সেমিফাইনাল আর ফাইনাল। এর 2 ম্যাচে যে ম্যাচে হারবে সেটাই অ্যাক্সিডেন্ট, যার কাছে হারবে সেটাই অ্যাক্সিডেন্ট। ফলে ফ্রান্স যদি জেতে স্বাভাবিক গতিতে, আপনি দেখবেন এই বছরের ব্যালন্ডিয়রের মঞ্চে এই 3 ছেলে দাঁড়ানো। এই 3 ছেলেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে, যেটা এই পৃথিবী এর আগে মাত্র 2বার দেখছে যে একটা ন্যাশনাল টিম থেকে 3জন উইনার পোডিয়ামে উঠছে ব্যালন্ডিয়রের। তো আমরা এই 3জনকে নিয়ে একটু গল্প বলবো। আসলে গল্প বলবো যে পৃথিবী এরকম অ্যাটাকিং ট্রায়ও কেমন দেখছে, সেই জিনিসটার বিবেচনায় এরা কোথায় আছে সেগুলো একটু গল্প করব। নট অ্যাবাউট র্যাঙ্কিং, নট অ্যাবাউট বেস্ট ওর্স্ট, এরকম কিছু। আমি একটু নস্টালজিয়ার আলাপ করব, একটু ইতিহাস ঘোটাঘুটির আলাপ করব, যে আসলে আমরা কেমন কেমন ট্রায়ো দেখছি, সেই ট্রায়োদের সঙ্গে এই ট্রায়োটা কোথায় থাকে। দেখেন, শুরুতেই একটা জিনিস বলে নেই, এখন ফ্রান্স যে ফরমেশনে খেলতেছে তাতে আপনারা যারা ফুটবল কিনলি ফলো করেন তারা হয়তো শুরুতেই আমাকে আটকায় দিতে চাইবেন যে আপনি কি নিয়ে আলাপ করতেছেন। ফ্রান্স তো ওই আপনাদের সময়ের ওই ট্রায়ো নিয়ে খেলতেছে না, 4-4-3 খেলতেছে না। তা ওরা তো সামনে অ্যাটাকার তো 4জন, এমবাপ্পে তো লোন স্ট্রাইকার হিসাবে খেলতেছে। ফলে ফিফা যেটা বলছে ফ্যান্টাস্টিক 4, আপনার তো 4 বলে কথা বলা উচিত ছিল। ওকে, ইটস অল অ্যাবাউট গ্রামার, কিন্তু আমি আসলে ওই ইমপ্রেশনটা দেখতে চাই। ওই যে পেনাল্টির আগের দৃশ্যটা বললাম, ওই দৃশ্যটাই আমি আসলে ট্রায় দেখি। যে আমি অবশ্যই দুয়েকে ছোট করতেছি না, দুয়ের ওই জায়গায় এই ফরওয়ার্ড লাইনে তার যে অবস্থান বাম পাশে, ওটা সে জাস্টিফাইড, সে দুর্দান্ত অ্যাটাক করে বাম পাশ থেকে। এবং আসলে 4কে যদি আমরা ফ্যান্টাস্টিক 4 ধরে আলোচনা করতাম সেটা মোটেও অন্যায্য হতো না। কিন্তু এই 3জন বাকিদের সঙ্গে দূরত্ব এমন করছে, বা বাকি এরা 3জন মিলে এমন একটা ইমপ্রেশন তৈরি করছে যে আমাদেরকে আসলে ট্রায়ো নিয়েই কথা বলতে হচ্ছে, যে দুনিয়া কাঁপানো ট্রায়োগুলো কেমন ছিল। অবশ্যই দুনিয়া কাঁপানো ট্রায়োর গল্প বলতে গেলে ইন্টারন্যাশনালে প্রথম দুটো ট্রায়োর গল্প আনতে হবে সেই ব্রাজিল থেকে। সেটা ছিল সম্ভবত অনেকেই বিশ্বাস করেন যে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা ফুটবল দল 1970 বিশ্বকাপ জয়ী ব্রাজিল দল। ওই দলটার আসলে ওই দলটা থেকে ট্রায়োকে আলাদা করতে পারাটাও কঠিন। ওই দল থেকে পেলেকেই আলাদা করা খুব কঠিন হয়ে যায়। পেলে সর্বকালের সেরা ফুটবলার, কিন্তু 1970 দলের দিকে আপনি যখন তাকাবেন তখন ওই দলে আপনার বলাটা খুব কঠিন হয়ে যায় যে প্লে
কে আমি কিভাবে স্ট্যান্ড আউট হিসাবে আলাদা করে ফেলবো, কারণ 11 জনকেই রাখতে হচ্ছে, ফলে ট্রায়োকেই বা কিভাবে আলাদা করে ফেলবো, তারপরেও করতে হবে। ওই যে পেলে, জর্জিনহো, টোস্টার বদলে 1-2 ম্যাচে রিভেলহিনো নামতেন, কিন্তু মূলত পেলে, জর্জিনহো, টোস্টাও, আরে বাপরে বাপ, সে জিনিস তো আর লাইভ দেখি নাই বা ওইভাবে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয় নাই। টুকটাক যা ওই আর্কাইভ ফুটেজ দেখছি ইউটিউবে, যা পাওয়া যায় তাতেই আমি মোর দ্যান ইমপ্রেসড। এটা কিন্তু এই এখনকার ট্রায়াগুলো আমরা যেভাবে দেখে অভ্যস্ত, ধরেন এই যে বিবিসি ট্রায়ো, বা এই যে এদের ট্রায়োটা, এমবাপেদের ট্রায়োটা, বা রায়কার্ড গুলিত ওদের ট্রায়োটা, এই যে এক লাইনে দৌড়াচ্ছে, এই ব্যাপারটা ছিল না। এই পেলে, জর্জিনহো, টোস্টাও, ওনাদের ট্রায়োটা ছিল অনেক ম্যাজিক্যাল। তিনজনের রোল এবং তিনজনের ক্যারেক্টারিস্টিক্স 3 রকম ছিল। এটা আপনি বলতে পারেন খানিকটা এমএসএন এর মতো, যে একসঙ্গে 3জন দৌড় দেওয়াটাই মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে 3জন 3 রকম ফাংশন করতে থাকবে, আপনি কাকে আটকাবেন। 3জনই চাইলে পরস্পরের রিপ্লেস করতে পারে, ইন্টারচেঞ্জ করতে পারে। পেলের কাজটা জর্জিনহো করতে পারেন, টোস্টাও করতে পারেন, টোস্টার কাজটা পেলে করতে পারেন, জর্জিনহোর কাজটা পেলে করতে পারেন, মানে আপনি কাউকে আটকাতে পারেন না। ওই জন্যই এটা সর্বকালের সেরা ট্রায়াল। এটার আমি বলবো, যদি সার্বিক বিবেচনা করেন তাহলে এটার একমাত্র চ্যালেঞ্জার হচ্ছে এমএসএন, মেসি, নেইমার, সুয়ারেজ। যে আসলে 3জন এত বেশি বৈচিত্র্যময় রোলে ওই জায়গাটায় অপারেট করতো, এটা প্রতিপক্ষের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার। আমি কাকে আটকাবো এবং কি রোলে কে খেলতেছে এটা বুঝে ওঠা খুব কঠিন। ওই টিমটা সেটা ছিল, এবং সেটা সুপ্রিম লেভেলে ছিল, সেটা অকল্পনীয় একটা লেভেলে ছিল। পেলে, টোস্টাও, জর্জিনহো। এরপরে ব্রাজিলের ট্রায়াগুলো আসলে এরকমই। ব্রাজিল বা লাতিন আমেরিকান ট্রায়ও সবসময় এরকমই হয়। ব্রাজিলের আমরা যদি দেখি যে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সেরা ট্রায়ো কারা, তাহলেও দেখবো যে ব্রাজিলের একটা ট্রায়ো। এগুলো নিয়ে আসলে খুব বেশি বিতর্ক করার সুযোগ নাই, কারণ বিশ্বকাপের ইতিহাসে এরকম ফাংশনাল ট্রায়ো তো এমন না যে গাদা গাদা আসছে। তার ভিতরে এই দুটো ট্রায়ো যে বলতেছি ব্রাজিলের, এরা অনেক আগানো। রিভালদো, রোনালদো এবং রোনালদিনহো 2002। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ! আপনি ওই যে বক্সে রোনালদো, এক পাশে রিভালদো, আর প্লে মেকিংয়ে রোনালদিনোর ম্যাজিক। মানে এইটা ওই যে আবারও বলি, ওই ত্রাস সৃষ্টি করা, দৌড় দেওয়া ট্রায়াল না। এটা হচ্ছে ওখানে তারা 3জন 3 রকম ম্যাজিক করতে ব্যস্ত এবং 3 রকমের অপারেশন চালাচ্ছে। আপনি যে কোনো একজনরে আটকাবেন, বাকি 2জন শেষ করে দিবে। 2জনরে আটকাবেন, একজন শেষ করে দিবে। কোনোভাবে আপনার নিস্তার নাই এই ট্রায়োর হাত থেকে। এই জাতীয় বৈচিত্র্যময় ট্রায়ো এই কারণে বেশি খুনে হয়, এরা বেশি কিলার ট্রায়ো হয়। ফলে আমি নিশ্চিত যে ট্রায়ো ব্যাপারটা, অ্যাটাকিং ট্রায়ো ব্যাপারটা বললে সবার আগে এই দুটো ট্রায়োকে একদম শ্রদ্ধার্ঘ্য দিয়ে তারপরে শুরু করতে হবে। তবে আমার স্মৃতির কথা যদি বলেন, তাহলে আমার না সবচেয়ে ইমপ্রেসিভ ট্রায়ো লাগতো, যদিও এত এরকম অ্যাটাকিং ট্রায়ো না, কিন্তু ওই যে রানের ট্রায়োর কথা যদি বলেন, সবচেয়ে ইমপ্রেসিভ লাগতো হচ্ছে রায়কার্ড, বাস্তেন আর গুলিতের যে ট্রায়োটা। ওই ট্রায়োটা এক তো ওদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল ছিল পৃথিবীর সবচেয়ে বেশি। এটা হওয়ার কারণ হচ্ছে তারা একাধারে এসি মিলানের ট্রায়ো, একাধারে আবার ডাচ ট্রায়ো। মানে এরা ওই যখন মাঠে অপারেট করত, এই যে আজকে এমবাপ্পে, ওলিসে আর দেম্বেলে যে ফিলটা দেয়, আই ক্যান ফিল দ্যাট। আমি ওই সময় ওই জিনিসটা টের পেতাম যে ভাই, এরা 3জন যখন দৌড় দিচ্ছে, তখন আসলে গোলকিপারের যদি সাধারণ হার্টের মানুষ হয়, যে না হার্টের ছোটোখাটো ত্রুটি আছে বা একটু দুর্বল চিত্তের মানুষ, হার্ট অ্যাটাক করে মরে যাবে। ওই 3জনেরও দৌড় ছিল ওরকম নৃশংস। তবে এমবাপ্পেদের দৌড় দেখলে যে ভয়টা লাগে, এইটা আমার মনে হয় কাউরে দেখে লাগে না। হ্যাঁ, এই দৌড়ের এই প্যানিকটা ক্রিয়েট করতে পারতো হচ্ছে বিবিসি, ওই রোনালদো, বেল আর বেনজেমা। ওরাও ওই প্যানিক ক্রিয়েট করতে পারতো। ওরাও যখন কাউন্টার অ্যাটাকে দৌড় দিত, তো ওই প্রতিপক্ষে আমার মনে হতো যে ডিফেন্ডাররা পর্যন্ত ভয়তে কোলাপস করে গেছে, যে ভাই কি আসতেছে, ওই সেই ঝড় আসতেছে 3জনের। ফ্রান্সেই নাকি একটা এরকম ট্রায়াল ছিল, সে তো ভাই আদি যুগের কথা, এটা তো আর দেখার কোনো সুযোগই নাই। পড়ে জানছি, সেটা ছিল যে জা ফন্টেইনের যুগে একটা ট্রায়াল ছিল।
58 ওয়ার্ল্ড কাপে ওনারা একসঙ্গে খেলছিলেন, যদিও ফন্টেইনই সবগুলো একগাদা গোল করছিলেন, কিন্তু সঙ্গে রেমন্ড কোপা ছিলেন আর পিনাতনি ছিলেন। ওটা নাকি খুব ত্রাস একটা ট্রায়ো ছিল, এটা নাকি বলতে হচ্ছে, কারণ এর সপক্ষে আমার কোনো ভিজুয়াল এক্সপিরিয়েন্স নাই। যদি কোথাও আর্কাইভে থেকে থাকে আমি মিস করে গেছি, আমি কখনো দেখি নাই। ফলে ওই ট্রায়োটা নাকি অনেকেই বলে যে পৃথিবীতে প্রথম অ্যাটাকিং ট্রায়ো যারা আসলে ওরকম ত্রাস তৈরি করে ফেললো। যদিও এ কথায় আমার একটু ইতিহাস পড়াশোনার একটু আবার আপত্তি থাকবে, যে সেক্ষেত্রে আমরা রিভার প্লেটের ইসের কথা, লামাকিনার কথা কেন ভুলে যাব? যদিও ওখানেও ফ্যান্টাস্টিক ফোর ছিল, কিন্তু ওখানেও তো ফরওয়ার্ডে ৩ জন ছিল। বা এরপর ওই ৩ জন যখন, ওই ৩ জনের ২ জন যখন জুভেন্টাসে গেল, ওখানেও একটা প্রায় লামাকিনা হলো, ওখানেও একটা ট্রায়ও হলো ওই ওমার শিবারিরে কেন্দ্র করে। ফলে ওগুলো আসলে না তো তর্ক সাপেক্ষ ব্যাপার। তর্ক সাপেক্ষ ব্যাপার যে পৃথিবীর প্রথম এরকম অ্যাটাকে ত্রাস তৈরি করা ট্রায়ো কারা? অনেক ট্রায়ো আছে, দেখা যাবে আমরা ঠিকমতো জানি না। যেমন আমি রিভার প্লেটেরটা জানি, আমি জুভেন্টাসেরটা জানি যে এই জায়গায় ছিল এরকম নারকীয় ট্রায়ো ছিল। আবার 58-এ আমরা দেখতেছি যে জা ফন্টেইনের একটা ছিল। তবে অবশ্যই চোখে দেখা যুগে আসলে এই ব্রাজিলের এই দুটো ট্রায়ো, তারপরে অবশ্যই রাইকার্ডদের ট্রায়োটা, রাইকার্ড, খুলিদ, বাস্তেন, যেটা আগেই বললাম, এই ৩ জনের ট্রায়োটা এটা খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। বিশ্বকাপের যদি হিসাব করি একটা আন্ডাররেটেড ট্রায়ো আছে, যে ট্রায়োটায় আবার যেটা হয় যে ওই যে ধরেন পেলে, টোস্টাও, জর্জিনো যখন বললাম, আমরা যারা শুধু পড়ে পড়ে দেখছি তাদের কিন্তু মনে হলো যে পেলের সঙ্গে এদের দুজনের মিল আছে, কিন্তু আপনি আবার যখন দেখবেন তখন মনে হচ্ছে পেলেরে আলাদা করবো কিভাবে। এই জিনিসটা খুব প্রভাব ফেলছে আর্জেন্টিনা 86 টিমে। আর্জেন্টিনা 86 টিমেও খুব দুর্দান্ত একটা ট্রায়ো ছিল, কিন্তু ম্যারাডোনা এত লিজেন্ডারি ফিগার হয়ে গেছেন এবং অবশ্যই এত স্ট্যান্ডালোন পারফর্মার হয়ে গেছেন ওখানে, যে বাকি দুজন ওভারশ্যাডোড হয়ে গেছে। তা না হলে ট্রায়োটা আসলে ওই লাতিন ট্রায়ো এবং ৩ ধরনের ৩ জন রোল প্লে করতেছে, ৩ ধরনের অপারেশন করতেছে, ওরকম একটা দারুণ ট্রায়ো ছিল। সেটা ছিল ম্যারাডোনা, ভালদানো আর বুরুচাগা। বুরুচাগা কিন্তু খুব আন্ডাররেটেড। বুরুচাগা ম্যারাডোনার অধিকাংশ আক্রমণের সবচেয়ে বড় সহায়তাকারী। মানে সহায়তাকারী মানে সরাসরি অ্যাসিস্ট হয়তো কম করছেন বা করছেন, কিন্তু বুরুচাগা তার সবচেয়ে ভালো পার্টনার। আর ভালদানো আমি বলি সেকালের ডি মারিয়া। ভালদানোর একারও যোগ্যতা ছিল একটা টিমকে টেনে নিয়ে যাওয়ার, এবং ভালদানো সেটা সেই ঝলক বহুবার দেখাইছেন। কিন্তু আসলে ওই ভালদানো যেহেতু পরবর্তী জীবনে অন্য পরিচয়ে অনেক বড় হয়ে গেলেন, রিয়াল মাদ্রিদের ফাদার ফিগার, এল গ্যালাকটিকোর তত্ত্বের ইয়ে আবিষ্কারক, তারপরে পৃথিবীর বড় ফুটবল বুদ্ধিজীবী, এসব মিলায় এবং ম্যারাডোনার এই অতিমানবীয় পারফরমেন্স, মানুষ ভুলেই যায় যে 86-এ বুরুচাগা আর বালদানো নামে দুটো লোক ম্যারাডোনার সঙ্গে একটা ট্রায় করে খেলতো। বুরুচাগা খুবই আন্ডাররেটেড, লোকে তার কথা ভুলেই গেছে। আর ভালদানো আসলে ভুলে যান নাই, তিনি অন্যভাবে পরিচিত হয়ে গেছেন। কিন্তু এই ট্রায়োটার কথাও আপনার মনে রাখতে হবে। আসলে আপনি যদি বিশ্বকাপ গোটাগুটি করেন না, তাহলে এই যে ট্রায়োগুলোর কথা বললাম, এরা ছাড়া এই বর্তমান এমবাপ্পেদের ট্রায়োর আশেপাশে আসার মতো আমি অন্তত গোটাগুটি করে খুব একটা রিকল করতে পারলাম না। আর এই বিষয়ে কোনো মানে প্রিসাইজ স্টোরিও পেলাম না, যাতে মনে হয় যে হতে পারে যে আমি মিস করে যাচ্ছি। যদি সেটা হয় আপনারা কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই মানে সেটা দেখে আবার কোনো এক সময় সেই তথ্য ইউজ করব। হ্যাঁ, কেউ কেউ 2022 ফাইনাল এবং কিছু মোমেন্টের জন্য, টুর্নামেন্টের কিছু মোমেন্টের জন্য মেসি, ডি মারিয়া, জুলিয়ান আলভারেজরে বেশ ভালো ট্রায়ো বলবেন। অন্তত 22 ফাইনালে তারা যে ট্রায়ো রোলটা অপারেটটা করছে এটা দুর্দান্ত ছিল, কিন্তু এটা তো আসলে গ্লিমস। এটাকে এইভাবে বেস্টদের তালিকায় আনা কঠিন। পুরো বিশ্বকাপ জুড়ে ওই ট্রায়ো নির্ভর খেলা বা ট্রায়োই তাদের প্রধান আকর্ষণ, এটা কখনো হয় নাই। ফলে এদেরকে বেস্টদের এই রকম বিশ্বকাপ একটা আসর ডমিনেট করার ট্রায়োদের আলোচনায় আনাটা খুব কঠিন। তারপরে অনারারি মেনশন বা তার চেয়ে একটু বেশি বলে দিলাম, ডি মারিয়া, মেসি আর জুলিয়ান আলভারেজ, এদের ট্রায়োটা আমার বেশ ভালো লাগছিল, স্পেশালি ফাইনালে। ওকে, আমরা একটু মুভ অন করে একটু বিশ্বচিত্রের দিকে তাকাই, যে বিশ্বের সেরা
ট্রায়ো কারা, সেখানেও ওই পেলে, জর্জিনহো আর টোস্টাও। অবশ্যই মানে এতক্ষণ তো বিশ্বকাপের কথা বলতেছি, কিন্তু পুরো সব কিছু মিলালে ওই তিনজনই, এর অতিক্রম করা যাবে না। তবে যদি আমরা এই বাদ দিয়ে ক্লাব ফুটবল বিবেচনায় আনি, তাহলে অবশ্যই আবার এমএসএন এর কথা বলতে হবে। এমএসএন এর সঙ্গে আগে তুলনা করছি, কিন্তু আসলে এমএসএনকে আমি বলবো যে ক্লাব ফুটবল ইতিহাসের সম্ভবত, সম্ভবত না, সেরা ট্রায়ো, রেকর্ড তো তাই বলে। এমএসএন মিলে কত গোল করছিল ওই সময় এক এক সিজনে, ওইটা তো আহারে ওই রেকর্ডটা দেখে বসা উচিত ছিল। ওই স্টার্সগুলো, ওইগুলো কোথায় যেন দেখছিলাম এক সময়, এক এক সিজনে ওরা তিনজন মিলে মানে শয়ের উপরে করে গোল করতো। ওরে বাবারে বাবা, ওরে বাবারে বাবা, শুধু যে তারা ইমপ্রেশন তৈরি করছে তা না, ওই সময় তারা আসলে দুনিয়া কাঁপায় দিছে। ওই সময় ওই জিনিসটা যে মানে দুর্ভাগ্য যে পাশাপাশি বিবিসি অপারেট করতেছিল রিয়াল মাদ্রিদে, বা এই ওটাকে নিশ্চয়ই আমরা সেকেন্ড বেস্ট বলবো। আহ, এটা নিয়ে তর্ক করতে চাইলে আমি মোটেও আপত্তি করব না, কারণ আমার তো স্বাভাবিকভাবে বার্সেলোনা বা মেসিদের প্রতি পক্ষপাতিত্ব থাকবে, কিন্তু আমার ধারণা আসলে সাফল্যের দিক থেকে এবং প্রভাবের দিক থেকে এমএসএনই আগানো থাকবে। কিন্তু তাই বলে বিবিসির ছোট করার কোনো উপায় নেই। বেল, বেনজেমা এবং রোনালদো, আরে বাপরে বাপ, ওটা প্যানিক ক্রিয়েশনের দিক থেকে বেস্ট ছিল। প্যানিক ক্রিয়েশনের দিক থেকে অস্বাভাবিক একটা ট্রায়াল ছিল এটা। এবং ওই ট্রায়োটা স্পেশালি রোনালদোর কারণে, রোনালদোর ওপরে এই কারণে আমরা একটু রাগ করতে পারি যে রোনালদোর কারণে এই ট্রায়োটাকে আমরা একসঙ্গে, মানে এমএসএন ট্রায়োটাকে একসঙ্গে ব্যালন ডিওর মঞ্চে দেখি নাই। মেসি, নেইমার, সুয়ারেজ ওই সময় যে পারফর্ম করতো, তিনজনেরই ব্যালন ডিওর পোডিয়াম একাধিকবার দখল করা উচিত ছিল। এবং মুশকিল হচ্ছে রোনালদো তো আবার বিস্ট পারফরমেন্স করে যাচ্ছে, ফলে আপনি কিভাবে করবেন? এই 6 জনের মধ্যেই তখন কিন্তু বিশ্বটা ঘুরতো। এই দুই ট্রায়ো দেখেন, স্পেনে অতটুকু একটা জায়গার মধ্যে দুটো সিটির দুটো টিম একটা লিগে খেলতেছে, বছরে এতবার মুখোমুখি হচ্ছে, সেইখানে 6টা খেলোয়াড় খেলতেছে, যে 6টা খেলোয়াড়কে সারা পৃথিবীর চোখে রাখতে হচ্ছে। কি একটা সময় আমরা কাটাইছি রে ভাই! এই যে ভাবি, এ সেরা ও সেরা বলে তর্কাতর্কি করি, একবার ভাবি না যে স্রষ্টা এই সেরাদের একসঙ্গে লড়তে দেখছেন। মেসি রোনালদো, মেসি রোনালদো, মেসি ভার্সাস রোনালদো, মেসি ভার্সাস রোনালদো করেই ব্যস্ত থাকলাম সারাটা জীবন। মেসি রোনালদো মিললে কি হয়? কি দেখাইছে আমাদের ওই সময়টায়! ভাইরে ভাই! তখন তো বুড়ো হই নাই এত। তখন তো রাত জেগে খেলা দেখতে পারতাম। প্রতিটা রাতে কি উত্তেজনা! আজকে মেসি হ্যাটট্রিক মারতেছে, কালকে জবাবে আবার রোনালদো হ্যাটট্রিক মারতেছে। মানে যে যা পারে, যা খুশি তাই করতেছে। মনে হচ্ছে ফুটবল মাঠটার যা খুশি বানায় ফেলতেছে এই ৬ জন মানুষ। এই ফলে এইটারে অস্বীকার করা যাবে না। ক্লাব ফুটবলের কথা বললে আবার ওই ন্যাশনাল টিমের একটা ট্রায়ও ক্লাব ফুটবলে আসবে। ওই যে খুলিদ বাস্তেন আর রাইকার্ড, তারা তো আবার এসি মিলানের ট্রায়ও, এবং তাদের এসি মিলানের ওই সাকসেস এবং ইমপ্রেশন অনেক বেশি। যদিও এসি মিলানের মানে আমার যেটুকু ইমপ্রেশন সেটা নেদারল্যান্ডসের হয়ে। আমি তো এসি মিলানের খেলা ওই সময় দেখছি, এটা বললে লোকজন আমার পিটাবে। এসি মিলানের ওটা জানি যে এই করছে তারা। ইদানিংকালে একটা ট্রায়ো মনে হয় এই ক্লাব ট্রায়োগুলোকে বেশ চ্যালেঞ্জ করার মতো। আপনারা যারা ইদানিংকালে রেগুলার ফুটবল দেখেন, তারা এটা বলতে পারবেন, সালা, ফিরমিনো আর মানে। এটা আমি লিভারপুলের খেলা রাত জেগে দেখি। ওই যে আবারও বলি, এটা বললে আমাকে লোকজন পিটাবে যে তুমি এদের খেলা রোজ দেখো। সালা, ফিরমিনো, মানে এদের যে সময়টা, ওদেরটা তো 22 পর্যন্ত বোধহয় একসঙ্গে খেললো। ওই সময়টায় তো এরা মানে অন্তত পত্রিকা তো দেখতাম, প্রতিদিন সকালে নিউজ তো দেখতাম, ভাই এরাও তো ত্রাস তৈরি করে ফেলছিল। কিন্তু এদের ওই যে ইমপ্রেশন, তারপরে অপারেশন, এগুলো বুঝতে গেলে তো একটু খেলা টেলা দেখা লাগতো। আমি একদমই এদের খেলা একটা দুইটা ম্যাচ হয়তো চোখে পড়ে গেছে, কিন্তু ওভাবে দেখি নাই। কিন্তু নিশ্চয়ই লোকেরা মিথ্যা বলে না, এই ট্রায়োটাও নিশ্চয়ই এই বড়দের সঙ্গে ফাইট করার যোগ্যতা রাখে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে দেখেন, দুনিয়া কাঁপানোর ট্রায়ো, দুনিয়া কাঁপানোর ট্রায়ো চাইলে তো 20 জনের 20টা 50টা লিস্ট করা যায়, কিন্তু আপনার উপরে প্রচণ্ড ইমপ্রেশন ফেলে গেছে। আমি কিন্তু বারবার ইমপ্রেশন শব্দটা বলতেছি, কারণ স্টার্স দেখা যাবে এগুলোর অনেকগুলোর সমর্থন করতেছেন না। হয়তো দু একটা ট্রায়ের কথা বলছি যাদের টোটাল অ্যাসিস্ট, গোল, মানে গোল কন্ট্রিবিউশন অত বেশি না, যত ইমপ্রেশন বলতেছি অত বেশি না। ফলে ইমপ্রেশনের কথা যদি বলি, তাহলে কিন্তু এরকম এই 7-8টা ট্রায়ার বাইরে আর আপনি মনে করতে পারবেন না যে ক্লাবে কয়েক সিজন ধরে বা বিশ্বকাপে পুরো একটা বিশ্বকাপ ধরে এরকম প্যানিক ক্রিয়েট করে গেছে বা অবশ করে ফেলছে আপনার এই জাদু দিয়ে। দুইটা স্টাইল হয়তো, একটা তো এমবাপ্পেদের মতো প্যানিক ক্রিয়েট করা,
আর একটা হচ্ছে এদের মতো পেলে টোস্টাওদের মতো অবশ করে ফেলা। এখন এই দুটোর কোনোটাই ইমপ্রেশনটা খুব বেশি ট্রায়ও করতে পারেনি। সেই জায়গাটায় এই ট্রায়োটা একটা ভুতুড়ে ব্যাপার। এই ট্রায়োটা একটা ভুতুড়ে ব্যাপার। তারা আমার কাছে সবচেয়ে যেটা ভাল লাগছে যে এখানে এই ট্রায়োটার জমার কথা ছিল না। স্বাভাবিক হিসাব বলে যে এই ট্রায়োটা জমবে না। আর এমবাপ্পের চরিত্র নিয়ে মানে চরিত্র মানে কি ওই ক্যারেক্টারিস্টিক্স, চরিত্র মানে খারাপ কিছু না। ওর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তো অনেক কথাবার্তা হয় যে ও কলিগদের সঙ্গে কোঅপারেটিভ না, অমুক না তমুক না, পুরোটা একটা ভুল ন্যারেটিভ, অন্যায় ন্যারেটিভ। আর ওর বন্ধুরা যারা এই যে মরক্কোর হাকিমি বা মরক্কোর যে ক্যাপ্টেন ছেলেটা, এরা ওর বাল্যবন্ধু। হাকিমি বাল্যবন্ধু না, হাকিমি পিএইচজিতে ওর বন্ধু। মরক্কোর ক্যাপ্টেনটা ওর বাল্যবন্ধু বা যারা ওর ঘনিষ্ঠ তারা সবাই বলে যে ওর মতো ভালো ছেলে এই দুনিয়ায় নাই। কিন্তু রিয়াল মাদ্রিদে আসার পরে বা পিএসজিতে একটা বড় অভিযোগ যে ও স্বার্থপর ছেলে, ও ওই টিম হয়ে খেলতে পারে না। তো ফ্রান্সে সেই জিনিসটা উড়ায় দিছে। সেটা সে ক্যারিয়ারের শুরু থেকে 2018 বিশ্বকাপে আমি দেখছি যে বাচ্চা ছেলেটা কিন্তু ওই সময় সে পগবাদের সঙ্গে কি একটা কম্বিনেশন গড়ে তুলছে। 2022-এ সে লিডার, সে লিডার কিন্তু তার সঙ্গে কিন্তু সিনিয়ররা খেলতেছেন, গ্রিজমান খেলতেছে বা অন্যরা খেলতেছে। সেই জায়গায় বা ডেম্বেলে আবার তার চেয়ে জুনিয়র, সে খেলতেছে। মানে সিনিয়র জুনিয়র মিলে কম্বিনেশন করতে পারছে। আর এবার যখন সে বিশ্বকাপে আসে, সে যেমন বিশ্বসেরা, এবার কিন্তু তাকে আরো ২ জন বিশ্বসেরার সঙ্গেই বন্ডিং করতে হচ্ছে। ডেম্বেলে ব্যালন ডি'র জিতে আসছে, আর একটা ব্যালন ডি'রের পাওয়ার র‍্যাংকিং এ লিড করতেছে। কারোর লিস্টে সে লিড করতেছে, কারোর লিস্টে এমবাপ্পে লিস্ট করতেছে। আর ইংলিশ ২-১ টা লিস্টে কেইন লিড করতেছে। কেইনরে ছোট করতেছি না, কিন্তু ইংলিশ মিডিয়া ছাড়া এখনো কেইনরে কেউ একে রাখতেছে না। এরা দুজনই একে চলে আসছে অল্টারনেটিভলি। কেউ এই লিস্টে, কেউ ওর লিস্টে। যাই হোক, আবার ওলিসে এখনো পর্যন্ত বিশ্বকাপে গোল পায় নাই। কিন্তু ওলিসে তো ইউরোপ জয় করে আসছে। ইউরোপ জয় করে আসছে, ইউরোপিয়ান ট্রফি জয়ের অর্থে না। গোল করা, করানো, প্যানিক ক্রিয়েশন, প্রভাব ফেলা সব দিক থেকে ওলিসে ছিল সম্ভবত এবার চ্যাম্পিয়ন্স লিগের বা ইউরোপের অন্যতম বড় ফিগার। সেখানে এবং মজার ব্যাপার হচ্ছে এরা ৩ জনই গোল করতে পছন্দ করে। ওলিসে কিন্তু গ্রিজমান না। এই মানে আমি এদের ৩ জনের মহত্বটা কোথায় দেখি? যে ওলিসে গ্রিজমান না। ওলিসে নিজেই শুট করতে খুব পছন্দ করে এবং কোন ম্যাচটা দেখলাম? বেশ ওলিসে ওই প্রবণতাটা সামলাতে না পেরে বেশ শুট করছে, মিস করছে। আ এক হাফে, ফার্স্ট হাফেই। পরের হাফেই নিজেরে নিয়ন্ত্রণ করে ওই জায়গাটায় চলে আসছে। এবং পরের ম্যাচগুলোতে আমরা দেখলাম যে সে সুস্পষ্ট সুযোগ না হলে আর শুট করতেছে না। মানে সে তার ভূমিকাটা এখানে দিব্যি মেনে নিছে যে তার ওটা স্যাক্রিফাইস করতে হবে। তার এখানে স্কোরিং এর ওই অতি আকাঙ্ক্ষা দেখানো যাবে না। অবশ্যই আকাঙ্ক্ষা থাকবে। প্রয়োজন হলে সুযোগ পেলে স্কোরিং আমরা সবাই করব। দুয়েও করবে। বা ওই যে বদলি ছেলেটা নাম ছিল, ও তো চেষ্টা করল। আ চেষ্টা করতে দোষ নেই। কিন্তু প্রত্যেকের ওই যে উচ্চাকাঙ্ক্ষা যেটা শেষ করে দেয়, আর্জেন্টিনা এরকমটা পেতে পারত সেই আ ইয়েদের সময়। ডি মারিয়া, মেসি আর হিগুয়েইন হতে পারত এই ট্রায়ো। কিন্তু মানে এটা তো হয় নাই। বা আগুয়েরোরে নিয়ে হয় নাই। কারণ হচ্ছে সবাই ওই ইয়েটা তৈরি করতে পারে না। ওই কম্বিনেশনটা তৈরি করতে পারে না। তো আমি এখানে এমবাপ্পে, দেমবেলে এবং ওলিসে ৩ জনেরই মহত্বটা দেখি এমবাপ্পের সবচেয়ে বেশি দেখি। কারণ সে তো যাই বলেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় স্টার। মানে মেসিদের জেনারেশনের পরে। সে হচ্ছে নেক্সট জেনারেশন আ সুপারস্টার বললেও কম বলা হয়। সে যে তার দুর্নামটা সত্যি না, এটা প্রমাণ করতে পারে ফ্রান্সের হয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্ব। তার এই ৮ টা গোল করা বা এই যে মাথায় নিচ্ছে, এটা মূল কৃতিত্ব না। মূল কৃতিত্ব হচ্ছে মাঝে একটা ম্যাচে কিন্তু গোল করে নাই। ২ টা অ্যাসিস্ট করছে। তার মধ্যে একটা দেমবেলেকে। খুব সহজ জায়গা থেকে মানে 50-50 নিজে আ ইয়ে করলেও শুট করলেও গোল হইতে পারত। এবং ও ওরকম দুরূহ জায়গা থেকে গোল করে থাকে। কিন্তু সে দেমবেলে আরো সহজ জায়গা ছিল, দেমবেলেরে দিছে। দেমবেলেও সমানে এমবাপ্পেরে অ্যাসিস্ট করে যাচ্ছে। জিনিসটা কি মুগ্ধ করার মতো না? যে আমি বেটা দেমবেলে আমি একটা ব্যালন ডি আর জিতছি। আরেকটা জিততে যাবো যদি আমার তো মূল কম্পিটিটর আমার ২ বন্ধুই। আমার ২ টিমমেটই। আমি যদি একাই কিছু গোল আগায় রাখি, তাইলে তো ইয়েরে আ বা বা এদের টপকায় আমিই চ্যাম্পিয়ন হব, ব্যালন ডি অর জিতবো। আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসছি। ২ দিন পরে সুপার কাপও হয়তো জিতবো। তাহলে আমার চান্সটা সবচেয়ে বেশি না? না, ও ৫ টা গোল করছে, সেগুলো ওর না করলে চলতো না। এরকম গোল করছে। কিন্তু যেখানে সে 80-20 ও দেখছে যে 20 এমবাপ্পের আছে, ও এমবাপ্পেরে বল দিছে।
এইটা কিন্তু ডেম্বেলের ব্যাপারে আরও সত্যি। আমি এক্সাক্ট ম্যাচ মনে করতে পারতেছি না। এই প্রতি রাত জাগতে, জাগতে আমি ওই ম্যাচ গুলায় ফেলি। কোন একটা ম্যাচে আমি ওপেন নেট, দুজনই প্রায় ওপেন নেট, শুধু মাঝখানে কিপার, দুজন কিপারের দুপাশ থেকে দুজনে বিট করতে পারে কিপাররে। ডেম্বেলে বলটা দিব্যি এমবাপ্পেরে দিয়ে দিল। এই ইটস কল্ড ফুটবল, ইটস কল্ড টিম গেম। যখন আমরা একটা ট্রায়ার কথা বলি, এই যে ওলিসের একটু স্যাক্রিফাইস, নিজের ভূমিকাটা একটু শর্টেন করে আনা, নিজের একটু রোল চেঞ্জ করে নিজের খানিকটা গ্রিজম্যান করে ফেলা, এই যে ডেম্বেলে এবং এমবাপ্পের পরস্পরের দারুণ কমপ্লিমেন্ট করতে পারা এবং ওলিসের দুজনকে আরও ঠেলে তোলা, যে তোরা ওর দুজন, আমি ঠেলতেছি, আমি ঠেলতেছি। এই যে ব্যাপারগুলো, ও তো এদের দুজনের চেয়ে ছোট, তাই না? অথচ ওই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতেছে। এইগুলো এই ট্রায়োটাকে আমার কাছে মনে হয় অনেক বেশি মহৎ করে তুলছে, ওই পেলেদের ট্রায়োটার মতোই। জর্জিনহো টোস্টাও প্রচণ্ডভাবে পেলেকে পুশ করছেন, বা আমি বলবো যে এই জায়গাটায় ভালদানো বুরুচাগা ভয়ানকভাবে একা ম্যারাডোনারে তারকা বানায় দিয়েছেন। তা না হলে তো হয় না, টিমমেটরা মিলে তারকা না বানালে হয়? আজকে মেসি কোথায় থাকতো যদি এই বাচ্চারা সবাই মিলে এইভাবে তাকে পুশ না করতো? তাহলে তো ওই 2016-র ওই পরিণতি নিয়েই মেসিকে শেষ করতে হতো। এই হচ্ছে গ্রেট টিম তৈরি করে, এই হচ্ছে গ্রেট বন্ডিং তৈরি করে, এবং এই জিনিসটাই আমি বলবো এই ট্রায়োটাকে গ্রেটেস্টদের তালিকায় রাখে। যাই হোক, এরা সম্ভবত বিশ্বকাপ ইতিহাসের বা পৃথিবীর ইতিহাসের সেরা ট্রায়ো হিসাবে নিজেদের নাম দাবি করে ফেলতে পারে। কারণ এর আগে আমরা দুবার মাত্র ব্যালন ডি'র পোডিয়ামে একই দলের তিনজন দেখছি ন্যাশনাল টিমের ক্ষেত্রে। একবার হচ্ছে ওই যে খুলিদ বাস্তেন আর রাইকার্ড, ওনরা, আর ওনরা হচ্ছেন 78, আর একবার হচ্ছে জার্মানির ট্রায়োটা, মানে ইয়ের বেকেন বাওয়ারদের ট্রায়োটা। ওটা মোটেও অ্যাটাকিং ট্রায়ো ছিল না, ওনরা তিনজন একসঙ্গে মঞ্চে উঠছিলেন। এছাড়া ন্যাশনাল টিম থেকে কেউ কখনো ওঠে নাই, এছাড়া ক্লাব থেকে উঠছিল বার্সেলোনার তিনজন একসঙ্গে। এই তৃতীয়বারের মতো আমরা দেখতে পারি যদি ফ্রান্স অঘটন না ঘটে। ইভেন ফাইনালে উঠলেই আসলে এরা তিনজন হয়তো পোডিয়াম দখল করে ফেলবে। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। আমি চাই ওই পোডিয়ামে একটা নাম লিওনেল মেসির হোক, এবং সেটা ১ নাম্বার হোক। এখন আমার চাওয়া আজকাল সব কিছু তো হচ্ছে না, ফলে এটা সময়ের হাতে ছেড়ে দিই এবং ওইটা দেখলেও খুশি হব। ওদের তিনজনকে দেখলেও এই বন্ধুত্ব, এই বন্ধন দেখলে ভালো লাগে। সবাই ভালো থাকবেন।